আলাইকুম। আজকে আমরা শিখব কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের এমসিকিউ। তো শুরু করা যাক। তো প্রথমেই এস ব্লকের মোল সংখ্যা কয়টি? আমরা জানি এসপিডিএফ এই চারটি ব্লকের মোল থাকে। এর মধ্যে এস ব্লকের মোল সংখ্যা 14টি। পি ব্লকের মোল সংখ্যা কতটি? 36টি। ডি ব্লকের মোল সংখ্যা 41টি। আর এফ ব্লকের মোল সংখ্যা 27টি। তো এখানে এস ব্লকের মোল সংখ্যা যেহেতু, তাহলে কতটি হবে? 14টি। আনসার ক। পি ব্লকের মোল সংখ্যা কতটি? পি ব্লকের মোল সংখ্যা 36টি। ডি ব্লকের মোল সংখ্যা 41টি। কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে হবে? আমরা জানি মৌলের গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। যদি সর্বশেষ অরবিটাল এস অরবিটাল হয়, তাহলে গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে তার সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। আর যদি এস অরবিটালের পূর্বে ডি অরবিটাল থাকে, তখন গ্রুপ সংখ্যা হবে এস ও ডি অরবিটাল দ্বয়ের মোট গ্রুপ সংখ্যার মোট ইলেকট্রন সংখ্যার যোগফল। তো এখানে কি আছে? এস এর পর পি অরবিটাল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি? গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হলে এস অরবিটালে ইলেকট্রন, পি অরবিটালে ইলেকট্রন এর যোগফলের সাথে 10 যোগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ সংখ্যা 17। অ্যান্সার 17। অ্যান্সার হবে গ। এখানে মোলটির পর্যায় সারণীতে অবস্থান, তাহলে আমাদের ওয়াই এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমরা পর্যায় সারণীতে অবস্থান পেয়ে যাব। সে ইট্রিয়ামের ইট্রিয়ামের পারমাণবিক সংখ্যা 39। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হবে 1 5s2। 5s ইলেকট্রনের আমরা জানি পারমাণবিক সংখ্যা ওর পর্যায় পর্যায় হবে সর্বশেষ কক্ষপথ প্রধান শক্তি স্তর হচ্ছে 5, তাহলে পর্যায় হবে 5। আর গ্রুপ হবে সর্বশেষ অরবিটাল হচ্ছে এস অরবিটাল, কিন্তু এস অরবিটালের পূর্বে কি আছে? ডি অরবিটাল। তাহলে মোট ইলেকট্রন দেওয়ার যোগফল কত? 3। তাহলে গ্রুপ সংখ্যা হবে 3। অ্যান্সার হবে গ। এরপর কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? আচ্ছা, জিঙ্ক 2+। এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে এই।
এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা পাই সর্বশেষে 3D প্লাস টু, কিন্তু এখানে বলেছে জিঙ্ক 2+। তাহলে জিঙ্ক 2+ হলে সর্বশেষ প্রধান শক্তি স্তর থেকে দুইটি ইলেকট্রন কত হবে? 3D10। আর্গনের ইলেকট্রন বিন্যাস আর 3D10, এটি অ্যান্সার। পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? আচ্ছা, শ্রেণী মৌলকে বলা হয় ক্ষার ধাতু। দ্বিতীয় শ্রেণী মৌলকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। তৃতীয় শ্রেণী মৌলকে বলা হয় প্রথম শ্রেণী ক্ষার ধাতু, দ্বিতীয় শ্রেণী মৃৎ ক্ষার ধাতু। এরপরে এটা হচ্ছে নিক্টোজেন বা শ্বাসরোধকারী। 16 নং হচ্ছে চ্যালকোজেন বা বলা হয় চ্যালকোজেন। আর 17 নং গ্রুপের মূলকে বলা হয় হ্যালোজেন। এগুলো এই সামুদ্রিক লবণ, অর্থাৎ হ্যালোজেন নামকরণ করা হয়েছে। আর 18 নং গ্রুপকে চ্যালকোজেন বলা হয়। চ্যালকোজেন বলা হয় 16 নং গ্রুপকে। ও, আছে সেগুলো হচ্ছে পি ব্লক ভুক্ত মূল, কারণ সর্বশেষ ইলেকট্রন পি ব্লকে ঢুকেছে। আর থেকে তাহলে পি ব্লক মুক্ত পি ব্লক ভুক্ত প্রথম মৌল হচ্ছে বোরন। অ্যান্সার ক। এস ব্লক মৌল কোনটি? এস ব্লক মৌল হচ্ছে 1 নং এবং 2 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় এস ব্লক মৌল, কারণ এদের ইলেকট্রন বিন্যাসে দেখা যাবে সর্বশেষ ইলেকট্রন এস ব্লকে প্রবেশ করেছে। এখানে এগুলো হচ্ছে এস ব্লকের মৌল। দেখো এস ব্লকের মৌলগুলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরপরে গুলা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর আরেকটা ব্যতিক্রম আছে ব্লকের মূল। তাহলে এস ব্লকের মূল কোনটি? এস ব্লকের মূল হচ্ছে পটাশিয়াম। ই ব্লকের, আচ্ছা আর্সেনিক, আর্সেনিকও হচ্ছে পি ব্লকের মূল। তাহলে এস ব্লকের মূল হচ্ছে পটাশিয়াম। ডি ব্লকের প্রথম মূল কোনটি? ডি মূল আমরা যদি দেখতে পাই স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক ভুক্ত প্রথম মূল। দেখো পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলো হচ্ছে ডি ব্লক। স্ক্যান্ডিয়াম থেকে ডি ব্লক মৌলের সূচনা হয়েছে। তাহলে এখানে স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লকভুক্ত প্রথম মৌল। অধাতু হচ্ছে, আচ্ছা আমরা আগে দেখি, অপশন টেস্ট করি। ক্যালসিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে ধাতু। তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, স্টিবিয়াম, এখানে ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়ামও ধাতু, এবং নিকেল। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাস। আয়রন, নিকেল এগুলো ধাতু। তাহলে
সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক এগুলো হচ্ছে অধাতু। মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কি? দেখো, পর্যায় সারণী গ্রুপ 2 এর ধাতুগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এখন এগুলো হচ্ছে ক্ষার ধাতু। কিন্তু মৃৎক্ষার ধাতু কারা? বেরিলিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। স্ট্রনসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু। অ্যান্সার ক। বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? বিরল মৃত্তিকা ধাতু, আমরা জানি মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2 এ অবস্থিত। এটি গ্রুপ 3 এ অবস্থিত। এক ব্লক মোল সংখ্যা কয়টি? তীব্র জারক, সরি, তীব্র জারক হচ্ছে সারণীর বাম দিকের মোল গুলো হচ্ছে তীব্র দিকের মোল কারা আছে? সবচেয়ে ডান দিকে। নিষ্ক্রিয় গ্যাস তো জারক বিজারকের মধ্যে পড়ে, এর প্রতি কোনো আসক্তি নেই। কিন্তু গ্রুপ 17 হচ্ছে তীব্র জারক, একেবারে পর্যায় সারণীর ডান দিকের মূল সবচেয়ে বেশি জারক। নিচের কোন যুগলের দুটি মৌলই অষ্টক সম্প্রসারণ করতে পারে? সিলিকন, ফসফরাস, এদের অষ্টক সম্প্রসারণ করতে পারে। নিচের কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? আদ্র বিশ্লেষিত হয়, যা আমরা জানি আয়নিক যৌগগুলো সহজেই আদ্র বিশ্লেষিত হয়। তাহলে আয়নিক যৌগ মানে কি? অ্যানায়ন আর ক্যাটায়ন মিলে তো আয়নিক যৌগ গঠিত হয়। তাহলে দেখো তো এই অপশনগুলোর মধ্যে কোনগুলো আয়নিক যৌগ? এটা হচ্ছে বেনজিন, এটি আয়নিক যৌগ নয়। সিলিকন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো সমযোজী যৌগ। কিন্তু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করবে, ফলে এদের মধ্যে যে বন্ধন সেটি হচ্ছে আয়নিক। অ্যান্সার খ। NH1 যোজ্যতার মূল পানি সহ বিক্রিয়া কোনটি উৎপন্ন করে? আচ্ছা, NH1 যোজ্যতার মূল পানি সহ বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। NH1 দ্বারা কি বুঝাইছে? আমাদের গ্রুপটা এখান থেকে দেখতে পাই, শুধু এস অরবিটাল সর্বশেষ। আহ, সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এস অরবিটাল হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। এখন এই এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত? কি একটি, তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? এক। 1 নং এর মোলগুলোর সাথে পানি সহ বিক্রিয়া কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। অ্যান্সার খ। এই কারণে 1 নং গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। দৈত্যাকার অণু গঠন করে কোনটি? আমরা জানি সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার অণু গঠন করে। এটি সম্ভব নয়। কোন যৌগটি সম্ভব নয়? নাইট্রোজেন পেন্টাক্লোরাইড, এটি সম্ভব নয়। নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক, পি ব্লকের মূল নয়। হিলিয়াম পি ব্লকের মূল নয়। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই হিলিয়াম হচ্ছে 1s2, অর্থাৎ এটি যোজ্যতা স্তরে এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে এটি যদিও নিষ্ক্রিয় গ্যাসের তালিকায় পড়ে, কিন্তু এটি ব্লক হচ্ছে এস ব্লকের মূল। অ্যান্সার হবে ক। নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে ক্রোমিয়ামের।
সঠিক। আচ্ছা, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম যদি আমরা দেখতে পাই, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাবো ম্যাঙ্গানিজের সর্বশেষ কক্ষপথে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস দেখি। S1। ম্যাঙ্গানিজ থেকে কয়টি ইলেকট্রন যাবে? দুইটি। তার মানে 1 3 d 4। তাহলে মূল শক্তি স্তরে 5টি অরবিটাল পাওয়া যাবে। চার। H2+, আয়রন 2+-এ কি হবে? আয়রন প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d6 4s2। তাহলে আয়রন 2+-এ 4s2 থেকে দুইটি ইলেকট্রন যদি বাদ যায় তাহলে তো আয়রন 2+। তাহলে 3d6। তাহলে এই ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনের 1 2 3। থ্রি প্লাস আমরা যদি সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা দেখি, 3d5 4s1। 3d5 4s1। ও সরি, এটা ছিল, যেটা করেছি এটা ছিল ক্রোমিয়ামের। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা যদি দেখি 3 4s2। আচ্ছা, ম্যাঙ্গানিজ 2+ হলে তাহলে এখানে 4s2 হবে না, 0 হয়ে যাবে। তাহলে 5টা অরবিটালেই বিজোড় ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে কার সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন থাকবে? সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন 5টি। তারপর আয়রন 2+, এর হচ্ছে 4টি বিজোড় ইলেকট্রন। এরপর হচ্ছে ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+ যদি হয়, তাহলে দেখো ক্রোমিয়ামের 3টে ইলেকট্রন এর শক্তি স্তর থেকে চলে যাবে। তাহলে এখানে কত হবে? 3d5 না হয়ে 3d3 হবে, যদি 3টে ইলেকট্রন চলে যায়। তাহলে আমরা দেখতে পাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থাকবে 3d3। এই যে দেখো বিজোড় ইলেকট্রন কয়টা কমে গেল? তাহলে কার সবচেয়ে বেশি? ম্যাঙ্গানিজের 5টি, আয়রনের 4টি এবং ক্রোমিয়ামের 3টি। অ্যান্সার হবে ক। নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা। এক্ষেত্রে নিকেল 2+ আয়নের ক্ষেত্রে আমরা যদি দেখি সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 3d8 4s2। 4s2 নিকেল দুইটি ইলেকট্রন বাদ। তাহলে এখানে যদি আমরা দেখি বিজোড় ইলেকট্রন 6
সাত, আট। তাহলে হয়ে গেছে, তার মানে মোট কয়টা ইলেকট্রন? বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে ক। এখন দেখো, ফসফেট PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? আমরা যদি দেখি ফসফরাসের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সবসময় যে কোনো মৌলের ক্ষেত্রে সেম হয়। ফসফরাসের 15, হাইড্রোজেনের 4টি ইলেকট্রন, তাহলে মোট কতটি? 19টি। কিন্তু এখানে একটা ইলেকট্রনের ঘাটতি, এই কারণে এক বাদ দিলে কত থাকে? 18। তার মানে ইলেকট্রন বিন্যাসে এটি হচ্ছে 18টি ইলেকট্রন বিদ্যমান। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? আমরা জানি ডি ব্লক ভুক্ত মৌলগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক, কিন্তু প্যারাম্যাগনেটিক নয়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ডি ব্লকের মৌল নয়, এগুলো এস ব্লকের মৌল। কপার ডি ব্লকের, এবং কপার হচ্ছে প্যারাম্যাগনেটিক। অ্যান্সার খ। টি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান। আচ্ছা, ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান কোনটি? সবসময় ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ, দেখো একটি যৌগ দেওয়া আছে, এটি হচ্ছে জটিল যৌগ। যৌগের কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কতটি? আচ্ছা, জটিল যৌগের ক্ষেত্রে যদি আমরা সন্নিবেশ সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে কিভাবে নির্ণয় করব? দেখো, থার্ড ব্রেকেটের ভেতর যেই যৌগ, যে মৌলগুলো আছে, সেখানে কোবাল্ট হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কয়টি? দেখো, অ্যামোনিয়াম কতটি? 4টি। ক্লোরিন 2টি। তাহলে মোট কতটি? 6টি পরমাণুর সাথে মিলিত হয়েছে, তাহলে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত হবে? 6। একটা 29 নম্বরে, এটা একটি জটিল যৌগ, ক্রোমিয়ামের জারণ মান কত? তাহলে এই ক্ষেত্রে জারণ মান কিভাবে নির্ণয় করতে হবে? দেখো, ক্রোমিয়াম বোরন কত হয়? আমরা জানি একটা যৌগ নিরপেক্ষ হলে সেই ক্ষেত্রে একটি ব্রোমিনের জারণ মান হচ্ছে -1। আর থার্ড ব্র্যাকেটের ভেতর যেই মোলটা, যেই যৌগটা আছে, এটা একটা মৌলের ন্যায় আচরণ করবে। তাহলে ব্রোমিনের যদি -1 হয়, তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভেতর যেই মোলটা আছে, এটা জারণ মান হবে +1। এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? দেখো, ক্রোমিয়াম ক্রোমিয়ামেরটা আমরা জানি না, জারণ মান কিভাবে নির্ণয় করতে হয়। এখানে দেখো, ক্রোমিয়ামেরটা এক্স ধরে নিলাম। H2O এটি একটি অণু। অণুর ক্ষেত্রে, অণু বা মৌলের ক্ষেত্রে জারণ মান 0। কিন্তু কতটি আছে? H2O 4টি আছে। প্লাস ক্লোরিনের জারণ মান কত? -1। ক্লোরিন কতটি আছে? 2টি। কিন্তু ইকুয়াল টু, জারণ মান কত? +1। এটির ভেতরের পুরাটা জারণ মান কত? +1। তাহলে আমরা লিখলাম +1। এখন দেখো, এক্স 0 × 4 মানে কি? 0। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2 = 1। তাহলে এক্স এর মান কত হবে? 1। -2 ওই পাশে গেলে হবে +2। তাহলে মোট কত? এক্স এর মান 3। তাহলে ক্রোমিয়ামের যার মান হচ্ছে +3। দেখো, এখানেও আরেকটি যৌগ দেওয়া আছে। এখানে কপার এবং অ্যামোনিয়া এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন বিদ্যমান।
কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন। কিভাবে? কপারের কপারের কপার চারটি অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়েছে। এখানে একটি অ্যামোনিয়া, এখানে একটি অ্যামোনিয়া, মোট চার জায়গায় চারটি অ্যামোনিয়া যুক্ত হয়েছে, অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়ার মধ্যে সন্নিবেশ, তার মানে কতটি ইলেকট্রন কপার নিয়ে নিয়েছে? এখানে এখানে মোট চারটার কাছ থেকে নিয়েছে, তাই কপারের সন্নিবেশ সংখ্যা হচ্ছে চারটি। সন্নিবেশ সংখ্যা এখানে হচ্ছে সন্নিবেশ কি ধরনের সংকরণ ঘটে? ফেরোসায়ানাইট। আচ্ছা, ফেরোসায়ানাইটে কি ধরনের সংকরণ ঘটে? এখন দেখবো সংকরণ। সংকরায়নের আমরা কতগুলো, একটা সূত্র আছে সংকরায়নের। এখন সংকরায়নের সূত্রটা হবে কি, হাফ ইন্টু মাইনাস ক্যাটায়নের উপর চার্জ প্লাস অ্যানায়নের উপর চার্জ, এটি হচ্ছে আমাদের শর্ট সংকরায়ন করার শর্ট টেকনিক। এখন ফেরোসায়ানাইটে কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে? তাহলে ফেরোসায়ানাইটে কি ধরনের সংকরায়ন ঘটবে? আয়রনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতটি? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটি। আর এখানে আয়রনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এখানে ছয়টি তৈরি, কেন? দেখো ফেরোসায়ানাইট, এখানে CN6, কত হবে যদি এটা 6 হয়? মাইনাস ইকুয়াল টু, এটা পুরাটা কত? -2। এক্স 6, তাহলে আয়রনের জারণ মান কত হবে? 2। পর সর্বশেষ মোট কতটি ইলেকট্রন আছে আয়রনের? সর্বশেষ কক্ষপথে আছে ছয়টি। আর কয়টি একযোজী পরমাণুর সাথে যুক্ত হয়েছে? মাইনাস প্লাস 6, 6টি একযোজী পরমাণুর সাথে যুক্ত হয়েছে। হাফ ইন্টু 12, কাটাকাটি করলে থাকে 6। তাহলে এখানে সংকরণ কত হবে? D2sp3, D2sp3, এটা হচ্ছে সংকরায়ন। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? আচ্ছা, যারা হচ্ছে ডি ব্লকের মূল তারাই হচ্ছে, এবং প্যারাম্যাগনেটিক, এগুলো রঙিন যৌগ গঠন করে।
জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম এরা ব্যতিক্রম ডি ব্লক হওয়া সত্ত্বেও রঙিন যৌগ গঠন করে না। ম্যাগনেসিয়াম এস ব্লকের, কিন্তু নিকেল ডি ব্লকের এবং রঙিন যৌগ গঠন করে। কারণ ডি ব্লকে যদি 1 থেকে 9 পর্যন্ত মূল থাকে তাহলে সেগুলো রঙিন যৌগ গঠন করে। কোনটি রঙিন যৌগ? আচ্ছা, রঙিন যৌগ যদি হয় এক্ষেত্রে কোবাল্ট ক্লোরাইড হচ্ছে রঙিন যৌগ। এখানে স্ক্যান্ডিয়াম ক্লোরাইড এটা রঙিন যৌগ হইল না, জানি। এখানে ডি ব্লকে কোনো মোল নেই, D0 ইলেকট্রন আদান প্রদান করার পর। কিন্তু এখানে কিউপ্রাস ক্লোরাইড এটা কেন রঙিন যৌগ হইল না? এখানেও সেম একই নিয়ম। এখানে আয়নের মধ্যে যদি Cu2Cl2 আয়নের মধ্যে Cl, তাহলে এটা কি, এটা রঙিন যৌগ নয়। কোবাল্ট ক্লোরাইড হচ্ছে রঙিন যৌগ। নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? পটাশিয়াম অ্যাস অরবিটাল, ক্যালসিয়াম অ্যাস অরবিটাল। আর্গন নিষ্ক্রিয় গ্যাস সবগুলোই কিসের, পি অরবিটালে, ব্যতিক্রম হিলিয়াম এটি অ্যাস অরবিটাল। স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি, অস্তিত্ব বিদ্যমান স্ক্যান্ডিয়ামের। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? আয়নের আকার সবচেয়ে ছোট থেকে ডান দিকে গেলে আকার সব থেকে ছোট কোনগুলোর? ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম। আমরা যদি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাই তাহলে দেখতে পাবো এর মূলগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আর একেবারে বাম দিকের মূল হচ্ছে সোডিয়ামের। সোডিয়াম যেহেতু বাম দিকের মূল, তাহলে সোডিয়ামের হচ্ছে সবচেয়ে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এই ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই ক্লোরিনের এগুলো হচ্ছে উপরের গ্রুপের উপরের দিকে মূল, আর সোডিয়াম হচ্ছে গ্রুপের নিচের দিকের মূল। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এর একটা শক্তি স্তর কমে যাবে, তার মানে সবচেয়ে ছোট কে হবে, সোডিয়াম প্লাস। এটা এইভাবে মনে রাখতে পারো, যদি আয়নের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করার পর শক্তি স্তর কমে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে ছোট। ঋণাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঋণাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুগুলো এগুলোর আকার ধনাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুগুলোর চেয়ে বড় হয়, তবে সেগুলো কাছাকাছি মৌলের ক্ষেত্রে। নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা, দেখো সবগুলোর আয়নের মধ্যে কি আছে, প্লাস, ধনাত্মক। ধনাত্মক আয়ন বিশিষ্ট বেরিলিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট। ক্যালসিয়াম হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এর আকার বেরিলিয়ামের তুলনায় বড়। ম্যাগনেসিয়াম এটাও বেরিলিয়ামের তুলনায় বড়। সোডিয়াম পর্যায় সারণীর বাম দিকে, অর্থাৎ বেরিলিয়ামের তুলনায় বড়, কিন্তু বেরিলিয়াম হচ্ছে ছোট। আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক? আচ্ছা, আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক? ক্যাটায়নের মধ্যে যার ধনাত্মক আয়নের পরিমাণ কম সেই আয়নটি বড়, আর ধনাত্মক চার্জের পরিমাণ কম সেই আয়নটি বড়, আর ধনাত্মক চার্জের মান বেশি হলে আয়নটি ছোট। অ্যান্সার হচ্ছে গ।
দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে? পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে কোনটির ক্ষেত্রে? এ, বড়। কিভাবে বুঝলাম? দেখো, এখানে এসপি, এটির পারমাণবিক ব্যাসার্ধ আমরা যদি দেখতে চাই, তাহলে এস আর পি যোগ করলে 3 আর 2 5, 5 আর 10 15। এটি হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে ডান দিকে, ডান দিকের মূলগুলো পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে থাকে। 3 আর 10 যোগ করলে কত হয়? 13। এটিও ডান দিকে বড়। আর এস, এটি হচ্ছে 2 নং গ্রুপের, আর এটি হচ্ছে 1 নং গ্রুপের। 1 নং গ্রুপের মূলগুলোর আকার সবচেয়ে বড়। অ্যান্সার ঘ। নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, লিথিয়াম। কোনটির আকার সবচেয়ে ছোট? অক্সিজেনের আকার সবচেয়ে ছোট। অক্সিজেন হচ্ছে সবচেয়ে ডান দিকের মূল। একই পর্যায়ে ডান দিকের মূলগুলোর মধ্যে অক্সিজেন হচ্ছে ডান। একটি মূল এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ হলো যথাক্রমে আর এ ও আর বি। সমযোজী বন্ধন দূরত্ব কত? দুইটার ব্যাসার্ধের যোগফলই হচ্ছে সমযোজী বন্ধন দূরত্ব, আর এ প্লাস আর বি। এ ও বি পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে 37 পিকোমিটার এবং 99 পিকোমিটার হলে এ বি এর সমযোজী বন্ধন দূরত্ব কত? এদের ব্যাসার্ধ যোগ করলেই পাবো বন্ধন দূরত্ব। 37 আর 99 যোগ করলে কত হবে? 136 মিটার। পর্যায় সারণীতে একই গ্রুপ একই পর্যায়ে বাম হতে ডান দিকের মূলগুলোর মধ্যে কোন তথ্যটি সঠিক? বাম হতে ডান দিকে আয়নীকরণ শক্তির মান বাড়ে। হ্যাঁ, ইলেকট্রন সরাতে বেশি কষ্টসাধ্য। ইলেকট্রন আসক্তি হ্রাস পায় না, ডান দিকের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে না। তড়িৎ ঋণাত্মকতা ডান দিকে। পরমাণুর আকার বাড়তে থাকে না, পরমাণুর আকার ডান দিকে কমতে থাকে। অ্যান্সার হবে ক। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যেসব বি। তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি ক্রমাগত বাড়তে থাকে। 4টি মৌলের কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে নাইট্রোজেন। কেন? কারণ নাইট্রোজেনের যদি আমরা পারমাণবিক সংখ্যা 2s2 2p5, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, আচ্ছা 1s2 2s2, 1s2 2s2 2p3। দেখো, 2p3 পি অরবিটাল অর্ধপূর্ণ, তাহলে এর থেকে ইলেকট্রন সরাতে বেশি পরিমাণ শক্তি লাগবে, অর্থাৎ নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। কোন মৌলের প্রথম বিভব সবচেয়ে বেশি? সোডিয়াম, পটাশিয়াম, এগুলো গ্রুপ একের। এদের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ হচ্ছে এস অরবিটাল। এস অরবিটালের একটি ইলেকট্রন আছে। সোডিয়াম, পটাশিয়াম এগুলো থেকে ইলেকট্রন সরাতে আয়নীকরণ মিডিয়াম। কিন্তু দেখো, এখানে আমরা যদি খেয়াল করি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, আমরা জানি গ্রুপ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে এদের আকার বাড়ে এবং আয়নীকরণ বিভব কমে। তাহলে উপরে হচ্ছে এগুলোর মধ্যে উপরের দিকে, তার মানে লিথিয়াম হচ্ছে আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি। আয়নীকরণ শক্তির ক্রম কোনটি? আয়নীকরণ শক্তির ক্রম যদি দেখি আমরা, E1 এর সবচেয়ে কম, E2 তারপর E3। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে
ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি। কারণ ম্যাগনেসিয়াম বাম দিকে আর অ্যালুমিনিয়াম হচ্ছে ডান দিকে। এর আকার যত ছোট আয়নীকরণ শক্তিমান তত বেশি। ব্যতিক্রম আছে, এখানে বেরিলিয়ামের আয়নীকরণ বোরনের তুলনায় বেশি এবং নাইট্রোজেনের আয়নীকরণ অক্সিজেনের তুলনায় বেশি। এটা মনে রাখতে হবে। নিচের কোনটি আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? আচ্ছা, আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন কোনটি? বাম দিকের পরমাণুগুলোর আকার বড়, এই কারণে এদের আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। আর ডান দিকের পরমাণুগুলোর আকার ছোট, আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ। দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, ক্যালসিয়াম সর্বনিম্ন। সোডিয়ামের আকার হচ্ছে ম্যাগনেসিয়ামের তুলনায়, তাহলে সিজিয়ামের থেকে ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন। ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? আয়নীকরণ শক্তি কম আর অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কি হবে? হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে ক্লোরিন, তারপর ক্লোরিন, উপর থেকে নিচের দিকে কমতে থাকে। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে ক্লোরিনেরটা ক্লোরিনের তুলনায় কম, ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল। কেন ব্যতিক্রম? কারণ ক্লোরিনের আকারটা হচ্ছে ছোট, এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় বেশি। অ্যান্সার ক। কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? আচ্ছা, ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হচ্ছে ক্যালসিয়াম। আমরা জানি পর্যায় সারণী বাম দিকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান হয় সর্বনিম্ন। চারটি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান নিম্নরূপ। এদের প্রবণতা, ইলেকট্রন গঠন আসক্তির মান সবচেয়ে বেশি কার? ক্লোরিনের। তার মানে ইলেকট্রন অ্যানায়ন গঠনের প্রবণতা ক্লোরিনের বেশি। কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? ক্লোরিন। পর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচেরটি সঠিক? সেম কোয়েশ্চেন। ক্লোরিন, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। জানি সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌলগুলো হচ্ছে, কোন দিয়ে মনে রাখি, ক্লোরিনের 4, অক্সিজেনের 3.5, জিরো, 3.5, সরি, 3.5। সঠিক ক্রম নিচের কোনটি? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম হলো সিলিকন, সালফার, ক্লোরিন। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। এ ও বি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1, 2.5 হলে এদের সমন্বয়ে গঠিত যৌগ কিরূপ? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি, সেটি আয়নিক যৌগের মতো, আয়নিক যৌগের মতো আচরণ করবে। আচ্ছা, আমরা যদি দেখি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.5 থেকে 2.1 বিয়োগ করলে
কত হয়? 0.4। 0.5 এর তুলনায় কম, তাহলে এটি কি যৌগ? সমযোজী যৌগ। নিচের কোন মলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে? অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে কোন মূল? সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলো হচ্ছে অম্লীয় যৌগ। কোন অক্সাইডটি অম্লধর্মী? আমরা জানি উভধর্মী অ্যালুমিনিয়াম অক্সাইড নিরপেক্ষ ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের কোন ধর্মীয়? অম্লীয়। নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? যা- বেশি অম্লধর্মী। আমরা যদি জারণ মান দেখতে চাই, জারণ মান, জারণ মান তো সবাই নির্ণয় করতে পারে। সিলিকনের জারণ মান কত হবে? সিলিকনের এক্স, দুইটা, ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? -2 - 2 গুণ করলে 4 + 4। E2O3, এদের মধ্যে এটার জারণ মান, ফসফরাসের এক্স, দুইটা ফসফরাসের জন্য 2x, 2 × x। আচ্ছা, ডাইরেক্ট করি। 3 × 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর জন্য কত হবে? তাহলে এক্স এর এটা হচ্ছে 3। সালফার ডাইঅক্সাইড এক্স -6 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? শুধু এক্স ইকুয়াল টু +6। আর Cl2O7 এটার জন্য হবে 14 ইকুয়াল টু 0, 7। তাহলে কার জারণ মান বেশি? Cl2O7, এটা জারণ মান বেশি। নিচের কোনটি সুপার অক্সাইড? আচ্ছা, অক্সিজেনের জারণ মান সাধারণত যদি -1 হয় তাহলে সেটি হচ্ছে পার অক্সাইড। আর যদি অক্সিজেনের জারণ মান -½ হয় তাহলে সেটি হচ্ছে সুপার পার অক্সাইড। তাহলে যার জারণ মান -½ সেটি হচ্ছে সুপার অক্সাইড। পটাশিয়াম অক্সাইড, এখানে জারণ মান দেখি। পটাশিয়ামের +1 প্লাস অক্সিজেনেরটা জানি না, 2 × x ইকুয়াল টু 0। তাহলে কত হয়? -2 ওই পাশে গেলে হবে -2x, টা হবে +2x। এক্স এর মান কত হবে? হাফ। এটা তো আমরা জানি না, এটা জার্মান মান, অক্সিজেনের জার্মান প্লাস না মাইনাস? তাহলে ওই পাশে হবে -1/2। অ্যান্সার কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? Cl2O7। কোন অক্সাইডটি উভধর্মী? Al2O3। উভধর্মী অক্সাইড বেরিলিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড ক্ষারধর্মী, কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারধর্মী। সালফার ডাই অক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কোনটি? সংকরণ অবস্থা ওই আগের নিয়মেই নির্ণয় করতে হবে। তাহলে এটি সংকরণ অবস্থা কত হবে? sp2, ওই সূত্র দিয়ে নির্ণয় করতে হবে।
অ্যান্সার গো। অ্যামোনিয়ামের কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কত হবে? sp3। কিভাবে হলো? ওই সেম আগের নিয়মে, হাফ ইন্টু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এক চার্জ একটি, তার মানে -1। যদি অ্যানায়নের উপর চার্জ, সেটা প্লাস অ্যানায়নের উপর চার্জ হয়েছে। এটা যেহেতু নাই তাই এই কারণে ওটা বাদ। হাফ 8, তাহলে কত হলো? 4। 4 মানে কি? sp3। অ্যান্সার হবে গ। দেখ আমি কিভাবে বুঝলাম, এই যে থ্রি সংকরান যতটি মান যত, যদি 3 হয় sp2, যদি 4 হয় sp3, যদি 5 হয় তাহলে এখানে sp3d, এরকম। বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? আচ্ছা, বেনজিন মানে কি? C6H6। এটাতে যদি আমরা খেয়াল করি, বেনজিন, এখন এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, মোট পাই বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে পাই বন্ধন কতটি? 3টি। আর যদি বলতো বেনজিনে কয়টি পাই ইলেকট্রন বিদ্যমান, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন হবে পাই বন্ধন যতটা তার দ্বিগুণ হয়ে যায়। ইথিলিনের কার্বন কার্বন সংকরণ কেমন? ইথিলিন, ইথেন, ইথিলিন হচ্ছে অ্যালকিন শ্রেণীভুক্ত। অ্যালকিনের sp2 সংকরায়ন, অ্যালকেনে sp3, আর অ্যালকাইনে sp সংকরায়ন। এগুলো মনে রাখতে হবে। ইথিলিনের সংকরায়ন হচ্ছে sp2। নিচের কোন যৌগটি সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন আছে? C2H4। ইথিলিনে সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন আছে। নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? H2O সন্নিবেশ বন্ধন গঠন করে, অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন, বোরন ট্রাইক্লোরাইড কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড সন্নিবেশ বন্ধন গঠন করবে না। নিচের কোন যৌগটি গলনাঙ্ক সবচেয়ে কম? ক্যাটায়নের মধ্যে যার আকার সবচেয়ে বড় তার, ক্যাটায়নের মধ্যে যার আকার সবচেয়ে ছোট তার গলনাঙ্ক হচ্ছে কম। লিথিয়াম ক্লোরাইড, এখানে লিথিয়ামের আকার ছোট, গলনাঙ্ক কম। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? আচ্ছা, অধিক সমযোজী বলতে এখানে কি বুঝিয়েছে? সমযোজী নিচের কোনটি? ক্যাটায়নের মধ্যে যার আকার ছোট সেটি হচ্ছে অধিক সমযোজী। আয়রন 3+, এখানে আয়রন ট্রাইক্লোরাইড, আয়রন 3+, এটি হচ্ছে আয়রন হচ্ছে অধিক সমযোজী যৌগ। দেখো পানির অণুর H2O এর বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি। আমরা যদি বন্ধন কোণ দেখি, কার বন্ধন কোণ কত? দেখো অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, কিন্তু সাধারণ অবস্থায় অ্যামোনিয়া যেহেতু sp3 সংকরণ 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল,
কিন্তু এখানে যেহেতু এমন এক জোড়া ইলেকট্রন আছে এই কারণে কমেছে 107 ডিগ্রি। পানির হচ্ছে 104, এই কারণে কোণের মানও কমেছে। হাইড্রোজেন সালফাইড 92 ডিগ্রি, অ্যামোনিয়া 107 ডিগ্রি, ফসফেট ফসফেট হচ্ছে 94 ডিগ্রি, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড 102.5 ডিগ্রি। তাহলে পানির কত হবে? 104.5 ডিগ্রি। নিচের কোন যৌগটির বন্ধন ছোট সবচেয়ে ছোট? কার বন্ধন? H2O, হাইড্রোজেন সালফাইডের বন্ধন 92 ডিগ্রি। নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি? পানি 104, অ্যামোনিয়া 107, মিথেন কার্বন ডাই অক্সাইড 180 ডিগ্রি সবচেয়ে বেশি। এদের মধ্যে কার বন্ধন কোণ সঠিক ক্রম কত? এখানে সঠিক ক্রম হচ্ছে মিথেনের সবচেয়ে বেশি। সঠিক ক্রম বোরন ট্রাইক্লোরাইড এর সবচেয়ে বেশি, সিলিকন টেট্রাক্লোরাইড, তারপর অ্যামোনিয়া। নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের প্রকৃতি কেমন? আচ্ছা, এগুলো যদি আমরা সংকরণ বের করতে পারি তাহলে প্রকৃতি সহজে বের করতে পারবো। এই যে এখানে sp3 এর জন্য চতুস্তলকীয় গঠন, sp2 এর জন্য সমতলীয় ত্রিভুজাকার, sp সরলরেখিক। এগুলা মনে রাখতে হবে কোনটার জন্য কোন ধরনের গঠন। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এটি হচ্ছে ত্রিভুজাকার গঠন। sp3 সংকরায়ন, এখানে ত্রিভুজাকার গঠন। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড sp2 সংকরায়ন, এটা হচ্ছে ত্রিভুজাকার গঠন। তারপরে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড পানির মধ্যে কার গঠন কেমন? হাইড্রোজেন সালফাইড সবচেয়ে কম, মিথেন বেশি। তারপরে 1 মিনিট, এটা খ নাম্বার হবে অ্যান্সার। মিথেনের বেশি 109.4। তারপরে পানি, তারপরে অ্যামোনিয়া 107, পানি 104.5, হাইড্রোজেন সালফাইড 94 ডিগ্রি। ফসফরাস পেন্টাক্লোরাইড অণুর গঠন কেমন? এটি হচ্ছে, এটিও তোমরা সংকলন করে নিবা। তারপর যার সাথে যেই গঠন। ক নাম্বার ত্রিকোণাকার দ্বিপিরামিড। বন্ধন কোণের ক্রম কোনটি? সঠিক ক্রম বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি? অ্যামোনিয়া, ফসফেট, আর্সেনিক ট্রাইহাইড্রাইড, এরপর স্টিবিয়াম ট্রাইহাইড্রাইড। জেনন হেক্সাফ্লোরাইড যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? জেনন হেক্সাফ্লোরাইড আমরা যদি দেখি এটার মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হবে একটি। সংকরায়ন -1 জোড়ি পরমাণু -2 জোড়ি পরমাণু, মুক্তজোড়ের শর্টকাট টেকনিক। সেই অনুসারে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকিগুলো করানো হবে। ধন্যবাদ সবাইকে।